সোনলি, তোকে বিয়েটা করেছি শুধুমাত্র দিদার কথা রাখতে, কিন্তু তুই যদি মনে করিস তোকে আমার বউ বলে মেনে নেব, তাহলে ভুল ভাবছিস। তোর মতো ব্যাকডেটেড মেয়ে কখনো আমার বউ হতে পারে না। আর সবচেয়ে বড় কথা, তুই তো একটা আশ্রিতা, ও সরি, এই বাড়ির কাজের লোক। কখনো আমার থেকে স্বামীর অধিকার চাইবি না। যেই অপমান তুই আমাকে করেছিস, তার জন্য তুই প্রত্যেক মুহূর্তে আফসোস করবি। আলী চুপ করে বসে আছে। সত্যি তো কিছু বলার নেই, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। কথাগুলো বলেই আদিত্য ঘর থেকে বেরিয়ে গেল। আলী চুপচাপ বিছানায় বসে আছে, কাঁদারও ইচ্ছে নেই। একটা মানুষ আর কতই বা কাঁদতে পারে। আজই আলী আর আদিত্যের বিয়েটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু এমন হওয়ার কথা ছিল না। এবার পরিচয় আসা যাক। আদিত্য আহমেদ হলো চৌধুরী বাড়ির ছোট ছেলে। স্বাভাবিকভাবে আদিত্যর হলো এই গ্রামের জমিদার পরিবার। আদিত্যর শিকড় গ্রামে হলেও বড় হয়েছে শহরে। আদিত্যর পরিবার শহরেই থাকে, কিন্তু আদিত্যের দাদি গ্রামেই থাকতো। আর এই আলী হলো আদিত্য দাদির জন্য অন্ধের লাঠি। অলির বাবা ছিল আদিত্যের দাদুর খুব কাছের লোক। আদিত্যর বিদেশ চলে যাওয়ার পর অলির বাবাই নিজের ছেলের মতো সবকিছু আগলে রেখেছিল, কিন্তু এক অ্যাক্সিডেন্টে অলির বাবা মারা যায়। মূলত আদিত্যর কারণেই অলির বাবা মারা যায়। অলির বয়স তখন সবে 3 বছর। স্বামী হারানোর শোক অলির মা নিতে পারেনি। তখন থেকেই তিনি মানসিক রোগী। অসহায় মা মেয়ের দায়িত্ব রোকসানা বেগম মানে আদিত্যর দাদিই নেয়। অলি এ বাড়ির টুকটাক কাজকর্ম করত, দাদিকে দেখাশোনা করত। আর তখন থেকেই অলির একমাত্র পরিচয় হয় চৌধুরী বাড়ির কাজের লোক। তবে রোকসানা বেগমের কাছে অলি নিজের মেয়ের চেয়েও বেশি কিছু, এই পরিবারের একটা অংশ। কিন্তু পরিবারের বাকিদের কাছে অলি শুধুই কাজের লোক ছাড়া আর কিছুই না। আদিত্যর সাথে অলির বিয়েটা একটা আকস্মিক ঘটনা মাত্র। অলির বিয়ে হওয়ার কথা ছিল আদিত্যর বন্ধু ধ্রুবর সাথে, যাকে অলি মনে প্রাণে ভালোবাসে, কিন্তু অলির পোড়া কপালে সুখ সইল না। বিয়ের 1 ঘন্টা আগে ছেলেটা নিখোঁজ। তাই রোকসানা বেগম অলির সম্মান বাঁচাতে আদিত্যর সাথে বিয়েটা দিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো, ঘটনাটা এখন আদিত্যর বাড়ির অন্য লোকেরা জানে না। মূলত গ্রামে দাদির সাথে দেখা করতে এসে এই ঘটনায় নিজেকে জড়াতে বাধ্য হয়েছে আদিত্য। এদিকে বাবা মা জানতে পারলে কি করবে সেটাই ভেবে পাচ্ছে না আদিত্য। অলিকে যে দাদির সাথে গ্রামে রেখে যাবে তার উপায় নেই। গ্রামের লোকের নানান কথার সম্মুখীন হতে হবে। অলিকে বউ বলে মেনে নেওয়াও একেবারে অসম্ভব। এরকম বেঈমান মেয়েকে আর যাই হোক ভালোবাসা যায় না। কথাগুলো ভাবছিল আর ছাদে পায়চারি করছিল আদিত্য। কাল সকালে আদিত্যকে শহরে ফিরতে হবে। আদিত্যর ভার্সিটি খুলবে, কিন্তু বাড়ি গিয়ে কি বলবে? অনেকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল আদিত্য বিয়ের কথা আপাতত সবার কাছে গোপন রাখাই ভালো। পরে অলির কোনো ব্যবস্থা করে ডিভোর্স দেওয়া যাবে। এই বিষয়ে অলির সাথে কথা বলতে হবে। আদিত্য ঘরে গিয়ে দেখে অলি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচলটা একটু সরে যাওয়ায় পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। তুই তো বেশ নির্লজ্জ। এইসব দেখে আর যাই হোক আমার মন পাবি না। অলি তো হা করে তাকিয়েছে। কি বলছে কি? আঁচলটা ঠিক কর। অলি শাড়িটা টেনে নিয়ে গায়ে জড়িয়ে নিল। তোর সাথে কিছু কথা আছে। কি কথা ছোট সাহেব? আমার সাথে আপনার সব কথাই তো সেদিন শেষ হয়ে গেছে, নতুন করে আবার কি বলবেন? মুখে মুখে কথা বলা বন্ধ কর। কাল আমি ঢাকা চলে যাব। তোকে তার ফেলে দিতে পারি না। ফেলে দিতাম যদি না দিদার কাছে দায়বদ্ধ হতাম। হুম, তো তো আবার কি? বাড়ি গিয়ে যেন কেউ জানতে না পারে আমাদের বিয়ের কথা। ভুল করেও কাউকে কিছু বলবি না। গট ইট? ও, এই কথা। আপনি কথাটা না শিখিয়ে দিল আমি বলতাম না। অলির কথায় আদিত্যর গা জ্বলছে। ইচ্ছে করছে একটা চড় মেরে সব কটা দাঁত ফেলে দিই। পরদিন সকালে যথাসময়ে আদিত্য অলিকে নিয়ে ঢাকা রওনা দেয়। সারা রাস্তা কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। আদিত্য বার কয়েকবার অলির দিকে তাকালে অলি একটি বারও আদিত্যর দিকে ফিরেও তাকায়নি। অলির এই অবহেলা আদিত্যর অসহ্য লাগছে। প্রায় দুপুরের দিকে আদিত্য বাড়ি পৌঁছায়। সবাই আদিত্যর মাকে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে। আদিত্যর গ্রাম বিষয়টাতেই বেশ অ্যালার্জি, তার উপরে একমাত্র ছেলে। এতদিন গ্রামে ছিল, বিষয়টা ভাবতেই কেমন একটা লাগছে। আদিত্য পেছনে যে কেউ একজন দাঁড়িয়ে আছে সেটা কারো খেয়ালই নেই। গুটি গুটি পায়ে অলি ভেতরে ঢুকতেই সবার চোখ পড়ে অলির দিকে। সবার আগে তো আদিত্যর মা রীতিমতো বিষম খায়। অলি যে তার চোখের বিষ। আদি বেটা, এই মেয়েটা এখানে কি করছে?
ওর না বিয়ে হয়ে যাওয়ার কথা। মম, আসলে আদিত্য কিছু বলার আগে অলি বলে ওঠে, মেম সাহেব, আমার বিয়েটা ভেঙে গেছে। আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আপনার দুটো পায়ে ধরে আমাকে এ বাড়িতে একটু জায়গা দিন। আমি বাড়ির সব কাজ করে দেব, দয়া করুন। যত সব ঝামেলা, তোর জন্য শাশুড়ি মায়ের কাছে কম কথা শুনতে হয়নি। একটা একটা করে সব শোধ তুলব। এই কে আছিস? একে নিয়ে গিয়ে রান্নাঘরটা দেখিয়ে দে, ওটাই ওর আসল জায়গা। শাড়ি পরে অলি বরাবরই কাঁচা, কোনো রকমে গায়ে পেঁচিয়ে রেখেছে, তবে কুচিটা ঠিক হয়নি, বারবার খুলে যাচ্ছে। আঁচলটাও এখনো বুকে জড়ানো হয়নি, দরজাটাও একেবারে হাট করে খোলা। আদিত্য এসে দেখে মেয়েটা নিচু হয়ে শাড়ির কুচি ঠিক করছে, বুকে আঁচল নেই, ফর্সা পেটটা সম্পূর্ণ দেখাচ্ছে। এই মেয়ে, তুমি তো ভারী নির্লজ্জ। কারো উপস্থিতি টের পেয়ে অলি কোনো রকমে শাড়ির আঁচলটা বুকে জড়িয়ে নেয়। ইয়ে মানে, এইভাবে দরজা হাট করে খুলে রেখে কেউ পোশাক বদলায়? মিনিমাম কমন সেন্সটুকু নেই? এই বাড়িতে কি লোকের অভাব আছে? কেউ দেখে ফেলে কি হতো এভাবে? আপনি তো দেখে ফেললেন। তাতে কি? আমি তো তোমার কথাটা সম্পূর্ণ করতে পারেনি। সত্যি তো, সে কি আদৌ অলিকে বউ বলে মানে? না, মানে না। কি হলো, থেমে গেলেন যে? তোমাকে এই বাড়িতে এনেছে বলে নিজেকে আমার বউ ভেবো না। আমি শুধু তোমাকে দয়া করেছি। তুমি শুধুই একজন আশ্রিতা। আমি জানি আপনি আকাশের চাঁদ। আপনাকে নিয়ে বেশি কিছু কল্পনা করার ক্ষমতা আমার নেই। হ্যাঁ, তুমি তো শুধু ধ্রুবকে নিয়েই কল্পনা বাসাতে পারো, তাই না? অলি ভুরুকুসকে আদিত্যর দিকে তাকাতে আদিত্য বলে ওঠে, তুমি যাকে খুশি তাকে নিয়ে ভাবো। আই ডোন্ট কেয়ার। অনেক বেলা হয়েছে, খেয়ে নেবে, চলো। আমি খাই বা না খাই তাতে আপনার কি? এই বাড়িতে কুকুর বেড়ালো না খেয়ে থাকে না। আর তুমি তো। এইটুকু বলেই আদিত্য চলে গেল। কথাটা অলির বুকে গিয়ে বিঁধেছে। আদিত্য তাকে কুকুর বিড়ালের সাথে তুলনা করলো। অবশ্যই সে তো কাজের লোক, কুকুর বিড়ালেরই সমান। সেও কুকুর বিড়ালের মতো দুবেলা খাওয়া আর থাকার জন্য পড়ে আছে। সেবেলা আর অলির খাওয়া হলো না। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমে চোখ বুজে আসছে। এই বাড়িতে আসার পর থেকে আদিত্যর মা কথা শুনিয়েই যাচ্ছে, এমন একজন এ বাড়িতে নেই যে অলিকে পছন্দ করে। সেই ছোটবেলা থেকেই অলি যেন তাদের পথের কাঁটা। অবশ্য অলির প্রতি রোকসানা বেগমের এই অতিমাত্রার ভালোবাসাই এর জন্য দায়ী। আদিত্যরা যৌথ পরিবার। আদিত্যর বাবা মা, চাচা চাচি আর এক ফুপি নিয়ে তাদের পরিবার। আদিত্যর নিজের কোনো বোন নেই। খালা মারা যাওয়ার পর থেকে খালাতো বোন অর্পাকে আদিত্যর মা এই বাড়িতে রাখে। সেই আদিত্যর বোন নিজের মেয়ের চেয়ে কোনো দিক দিয়ে কম নয়। এদিকে চাচাতো দুই বোন দুজনেই আদিত্যর সমবয়সী। আদিত্যর এক চাচাতো ভাইও আছে, সৃজন। সে বিদেশেই থাকে, তার পড়াশোনা প্রায় শেষের দিকে। সব মিলিয়ে বেশ রমরমা ব্যাপার। দুপুরের রান্নাটাও অলি করেছে। অলিকে এ বাড়ির সবচেয়ে বড় ঘর দেওয়া হয়েছে, চিলেকোঠার ঘর। ঘরটার অবস্থা যা ছিল কোনো মানুষের পক্ষে থাকা অসম্ভব। তবে এই সমাজে কাজের লোকেরা কখনো মানুষের কাতারে পড়েই না। ঘরটা বেশ গুছিয়ে নিয়েছে অলি। চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে যায় অলির। অর্পা মানে আদিত্যর খালাতো বোন অলিকে চিৎকার করে ডাকছে। অলি ঘুম ঘুম চোখে নিচে নেমে অর্পার সামনে দাঁড়াতেই অর্পা অলি ঠাস করে একটা চড় মেরে দেয়। ছলছল চোখে অলি একবার আদিত্যর দিকে তাকালো। সে নির্বাক, দিব্যি মুখ ঘুরিয়ে বসে আছে। ছোটবেলায় একবার অর্পা অলিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তাই আদিত্য অর্পার কান মলে দিয়েছিল। কিন্তু আজ আদিত্য নির্বাক। অলির খুব কষ্ট হচ্ছে, অর্পা চড় মেরেছে বলে নয়, আদিত্যর অবহেলায়। ঝাঁঝালো গলায় অর্পা বলে উঠল, কয়টা বাজে? ঘড়ি দেখতে জানিস? জানি। বল কটা বাজে? 5:40। এই সময় আমি কফি খাই, জানিস না তুই? দুপুরে খাওয়ার সময় বলেছিলাম, ভুলে গেলি? ভুল হয়ে গেছে বড় আপা, আমি এক্ষুনি বানিয়ে আনছি। যা, তাড়াতাড়ি ঠিক মতো কাজ করতে না পারলে গলার ধাক্কা দিয়ে গ্রামে পাঠিয়ে দেবো। অলি কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেল কফি বানাতে। আর আদিত্য কোনো কথা ছাড়া দুম করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে সজোরে দেয়ালে দুইটা ঘুষি মারল। এত রাগের কারণটা আদিত্য জানলেও মানতে চায় না। এরকম বেঈমান মেয়েকে আর যাই হোক ভালোবাসা যায় না, ও ওটারই যোগ্য। কথাগুলো আদিত্য নিজেই নিজেকে বলে। অলির ঠোঁট কেটে রক্ত পড়ছে। আদিত্য অলিকে একটা চড় মেরেছে শরীরের সর্বশক্তি দিয়ে। রাগে গা জ্বলছে আদিত্য। ফুসফুস করতে করতে আদিত্য অলিকে প্রশ্ন করে, সবাইকে এভাবে নিজের শরীর দেখে বেড়াতে লজ্জা করে না তোর?
দুদিন পর কি রাস্তা নামার ইচ্ছা আছে? কথাগুলো বলেই অলির গা থেকে শাড়িটা একটানে খুলে সাথে সাথে আগুন জ্বালিয়ে দেয়। যতদিন শাড়ি পরতে পারবি না ততদিন শাড়ি পরবি না, ওকে? কথাগুলো বলে আদিত্য হনহনিয়ে চলে যায়। কথাগুলো আদিত্য অলিকে বলছিল, কারণ কিছুক্ষণ আগে আজকে আদিত্যর বন্ধুরা আসবে, দুপুরে খাবারও খাবে। সমস্ত ব্যবস্থা অলিকেই করতে হবে। বাড়িতে অনেক কাজের লোক থাকা সত্ত্বেও সব কিছুর দায়িত্ব অর্ক অলির ঘাড়েই চাপিয়েছে। এ বাড়িতে থাকবে, খাবে, বাড়ির কাজকর্মও তো করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই অলি কাজে লেগে পড়ে। রান্না করতে করতে নাজেহাল অবস্থা। সব মিলিয়ে মোট 9 জনের মতো লোক আসবে, বাড়ির লোক তো আছেই। এত লোকের রান্না তো কম কথা নয়। তাড়াতাড়ি করতে গিয়ে হাতে গরম পানি পড়ে হাতটা লাল হয়েছে, বোধহয় ফোস্কা পড়তে পারে। তবুও বেচারির নিস্তার নেই। সমস্ত কাজ শেষ করে টেবিলে সাজিয়ে রেখে গোসল করতে যায়। নিয়ম মতো আজকে বউ ভাত। সবাই জানুক বা না জানুক, নিয়ম মতো শ্বশুর বাড়ির সবাইকে রান্না করে খাওয়াতে তো পারছে। সবকিছু গুছিয়ে রেখে অলি গোসলে চলে যায়। প্রায় 2টা নাগাদ আদিত্যর বন্ধুরা বাড়িতে হাজির। অলি সবে গোসল করে বেরিয়েছে। কোমরের নিচ পর্যন্ত লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। চুলগুলো এখনো ভেজা, চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সব মিলিয়ে অলির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। অলি গিয়ে দরজা খুলতে আদিত্যর সব বন্ধুরা একেবারে হুমড়ি খেয়ে পড়ছে। রীতিমতো বেশ কয়েকজন ক্রাশও খেয়েছে। তাদের ধারণা মতে এত সুন্দর কাজের মেয়ে হতে পারে তাদের জানা নেই। দুপুরে সবাই খেতে দিতে গিয়ে অলি রীতিমতো হিমশিম খাচ্ছে। একে তো শাড়ি পরতে অভ্যস্ত না, তার উপর এত বড় টেবিলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি। লোকজনও তো কম নয়, কমপক্ষে 9 জন। আদিত্য সহ 10 জন সদস্য তারা টেবিলের এপার ওপার এলোমেলো হয়ে বসেছে। দূরে বসে বসে আদিত্যর মা অলির কর্মকাণ্ড তদারকি করছে। অলি শাড়িটা কোমরে পেঁচিয়ে রেখেছে, যার কারণে পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। চুলগুলো হাত খোপা করে রেখেছে। অলির ঘাড়ের কাছের কালো তিলটাও বেশ ফোকাস করছে। অলিকে এভাবে দেখতে আদিত্যর বেশ অস্বস্তি হচ্ছে। একজোড়া চোখ অলিকে বারবার কামনার দৃষ্টিতে দেখছে, যা অলি বুঝতেও পারছে না। ফাহাদ বারবার অলির শরীরের দিকে চোখ বুলাচ্ছে। একবার তো আদিত্যকে বলেই ফেললো, দোস্ত, তোদের মেয়েটা কি সেক্সি রে, একেবারে সেই হট। একটু দেখ না ম্যানেজ করতে পারিস কিনা। যা টাকা চাই আমি দিব, শুধু একটা রাতের জন্য চাই, প্লিজ দোস্ত। আদিত্যর কাছে ফাহাদের কথাগুলো বিষের মতো লাগলেও বাড়িতে সবার সামনে কোনো ঝামেলা চায় না বিধায় চুপ করে আছে। আদিত্য বারবার অলিকে এটা ওটা আনার অজুহাতে ঘরে পাঠাচ্ছে, তারপরেও কোনো না কোনো কাজের জন্য অলি আবার বাইরে বেরিয়ে আসছে। আদিত্যর মনে হচ্ছে অলি ইচ্ছে করে এইসব করছে। ওই যে কথা আছে না, যে যেটা দেখতে চায় তার চোখে বারবার সেটাই পড়ে। আদিত্য ইশারায় অলিকে শাড়ি ঠিক করতে বললেও মেয়েটার বোধ যে এতটাই কম, আদিত্য চোখে চোখ পড়তেই হয় চোখ নামিয়ে নিচ্ছে, না হয় আদিত্যর দিকে তাকাচ্ছেই না। আদিত্যর ইচ্ছে করছে অলিকে কষে একটা চড় মারতে, কিন্তু পরিস্থিতির চাপে চুপচাপ বসে আছে। গলা দিয়ে খাবার নামছে না। খাবার খাওয়ার মাঝখানেই ফাঁদের না কি কি সমস্যা দেখা দিয়েছে, ওয়াশরুমে যেতে হবে। অলিকে ওয়াশরুম দেখিয়ে দেওয়ার কথা বলতেই আদিত্য বারবার না করা সত্ত্বেও মেয়েটা বোকার মতো ফাহাদকে ওয়াশরুম দেখাতে চলে যায়। ওয়াশরুমের সামনে এনে ফাহাদকে দাঁড় করিয়ে চলে যেতেই ফাহাদ অলির হাত ধরে নেয়। কিছু বুঝে ওঠার আগেই অলিকে এক ঝটকায় একেবারে কাছে নিয়ে আসে। তারপর খুব বাজেভাবে এখানে ওখানে হাত দিতে থাকে। অলি চিৎকার করতে চাইলেও পারছে না। ফাহাদ এক হাত দিয়ে মুখটা চেপে রেখেছে। ফাহাদের হাতটা অলির বুক বরাবর যাওয়ার আগেই আদিত্য ফাহাদের হাতটা ধরে সোজা নাক বরাবর একটা ঘুষি মারে। তারপর মাটিতে ফেলে কয়েকটা লাথি মেরে টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে আসে। তারপর সবার সামনে কয়েকটা উড়াধরা মার মারতে থাকে। আদিত্যকে আটকানোর মতো দুঃসাহস কারো নেই। আদিত্য রাগ সম্পর্কে সবার বেশ ভালো ধারণা আছে। ফাহাদকে আরও কয়েকটা লাথি মেরে আদিত্য বলতে থাকে, যেদিকে একবার চোখ দিয়েছি সেদিকে দ্বিতীয়বার যেন চোখ না যায়, না হলে। অলি সহ আদিত্যর বাকি বন্ধুরা আদিত্যর কাছ থেকে ফাহাদকে কোনো রকমে ছাড়িয়ে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। আদিত্য এখনো রাগে ফুঁসছে। ছোটবেলায় আদিত্য অলি একসাথে খেলা করত। গ্রামের কোনো ছেলে বা মেয়ে অলির ধারের কাছে ঘেঁষতে দিত না আদিত্য। আজ কেন সে অলির গায়ে রাগে চোখ লাল হয়ে আছে। আদিত্য অলির পুড়ে যাওয়া হাতটা ধরে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অলির হাতে খুব ব্যথা হলেও চুপচাপ আছে, কারণ অলি খুব ভালো করেই জানে আদিত্য রেগে গেলে তার কানে কিছুই ঢোকে না।
ঘটনা আদিত্যর মায়ের সামনেই ঘটে, তবে ছেলেকে কিছু বলার সাহস তার নেই। কিন্তু ছেলের বলা কথাগুলো যে তার বুকে বেশ দাগ কেটেছে তা মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। অলির প্রতি ছেলের প্রথম থেকে যে একটা দুর্বল জায়গা ছিল তা তিনি ভালো করেই জানেন। অনেক কষ্টে মেয়েটাকে আদিত্যর চোখে খারাপ বানানো হয়েছে, সেই জায়গাটা নতুন করে কোনোভাবেই তৈরি হতে দেওয়া যাবে না। মেয়েটাকে যে কোনো উপায়ে সরাতে হবে। এই কাজটা একমাত্র একজনই করতে পারে, অর্পা। অর্পাকে সব জানাতে হবে। ঘরের ভেতর অলিকে একটা চড় মেরেছে আদিত্য, শরীরের সর্বশক্তি দিয়ে। অলির ঠোঁট কেটে রক্ত পড়ছে। রাগে গা জ্বলছে আদিত্যর। রাগে গজগজ করতে করতে আদিত্য অলির দিকে প্রশ্ন ছুড়ে দেয়, এইভাবে সবাইকে নিজের শরীর দেখে বেড়াতে লজ্জা করে না তোর? দুদিন পর কি রাস্তা নামার ইচ্ছা আছে, নাকি প্রতীত আছেন এদের নাম লেখানোর ইচ্ছা আছে? কয়জন পুরুষ ভালো লাগে তোর? কখনো আদিত্য, কখনো ধ্রুব, কখনো বা বাইরের ছেলে ফাহাদ। আরও লাগবে তোর? কজন লাগবে বল? কথাগুলো বলেই অলির গা থেকে শাড়িটা এক টানে খুলে বারান্দায় নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেয় আদিত্য। যতদিন শাড়ি পরতে পারবি না শাড়ি পরবি না, নয়তো। কথাগুলো বলে আদিত্য হনহনিয়ে চলে যায়। অলি এখনো সেখানেই মূর্তির মতো বসে আছে। শাড়িটাতে এখনো আগুন জ্বলছে। তো এই আগুন যতটা না জ্বালায় তার থেকে বেশি জ্বালায় সেই আগুন যা অলির বুকের ভেতর জ্বলছে। আদৌ কি সেদিন অলির কোনো দোষ ছিল? না অলির যেমন কোনো দোষ ছিল না, তেমন ধ্রুবরও কোনো দোষ ছিল না? যা হয়েছিল তার পিছনের ঘটনাটা অলি এখনো জানে না। যেই ঘটনা তাকে সারা জীবনের জন্য আদিত্যর কাছে কলঙ্কিনী বানিয়ে দিয়েছে। রাতের প্রায় মাঝামাঝি সময় অলি আধশোয়া অবস্থায় ঘুমিয়ে আছে। আদিত্য অলির মুখের উপর উবু হয়ে অলিকে দেখছে। বাতাসে বারবার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আদিত্য বারবার অলির চুলগুলো ঠিক করে দিচ্ছে। এটা যেন আদিত্য কাছে মজার খেলা। অলির ঠোঁটটা ফুলে লাল হয়ে আছে। দুপুরের চড়ের চিহ্নটা এখনো রয়ে গেছে। অলির লাল টুকটুকে ঠোঁট জোড়া অসম্ভব টানছে আদিত্যকে। আদিত্য অলির ঠোঁটে হাত বুলাতে বুলাতে হালকা চাপ দিতে অলি ব্যথায় কুকিয়ে উঠল। আদিত্যকে এভাবে এত কাছে দেখে অলি ভূত দেখার মতো চমকে যায়। অলির মুখটা দেখে আদিত্য জোরে জোরে হেসে দেয়। অলি কিছু বোঝার আগে আদিত্য আচমকায় অলির ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। ব্যথায় যেন অলির দম বন্ধ হয়ে আসছে। অলি আদিত্যকে জোরে ধাক্কা মারতে টাল সামলাতে না পেরে মেঝেতে চিত হয়ে পড়ে যায়। ঠোঁটটা অসম্ভব জ্বালা করছে ব্যথায়। আদিত্যর মুখ থেকে একটা বিশ্রী গন্ধ বের হচ্ছে। অলির গা গোলাচ্ছে, বমি পাচ্ছে। আদিত্য নেশা করেছে, প্রচন্ড রকম মাতলামো করছে আদিত্য। মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। অলি আদিত্যকে কোনো রকম ভাবে মেঝে থেকে তুলে খাটে বসিয়ে দেয়। ছেলেটা নেশায় একেবারে চুর হয়ে আছে, বসেও থাকতে পারছে না। আদিত্যকে বিছানায় শুয়ে দিয়ে রান্নাঘরে গিয়ে তেঁতুল গোলা পানি বানিয়ে নিয়ে এসে জোর করে খাইয়ে দেয়। আদিত্য নাক মুখ বেঁকে বসে আছে, নেশার ঘোরটা একটু কাটলেও সম্পূর্ণটা কাটেনি। অলি আদিত্যকে ধরতে গেলে আদিত্য বারবার অলিকে সরিয়ে দিচ্ছে। তুই ধরবি না আমায়, তুই অপবিত্র। কথাগুলো অলির বুকে গিয়ে লাগছে, কিন্তু কিছু করার নেই। কথাগুলো হয়তো সত্যি, আদৌ সত্যি কিনা সে নিয়ে অলির মনেও সন্দেহ আছে। অলি কোনো রকমে আদিত্যকে ধরে ঘরে শুয়ে দিয়ে আসে। আদিত্য বারবার তোতা পাখির মতো বুলিয়ে ওড়াচ্ছে। তোকে বারণ করেছিলাম আমার কাছে আসতে। তোর শরীর থেকে আমি এখনও ওর শরীর ঘ্রাণ পাই। খুব কষ্ট হয় আমার, চলে যা। ইচ্ছে করে তোর এই শরীরে আগুন লাগিয়ে দিই। যা, চলে যা। আদিত্য যে অলিকে কতটা ঘেন্না তা কেবল অলিই জানে। অলি কাঁদতে কাঁদতে ঘরে চলে আসে। এত অবহেলা সে নিতে পারছে না। খুব কষ্ট হচ্ছে, কিন্তু হয়তো এর চেয়ে বেশি কষ্ট আদিত্য নিজে পাচ্ছে। আয়নায় নিজেকে দেখছে অলি। ঠোঁটটা অসম্ভব লাল হয়ে আছে, খুব জ্বলছে। আয়নায় নিজেই নিজের প্রতিবিম্বকে প্রশ্ন করছে অলি, সত্যি কি সে অপবিত্র? সত্যি কি ও কলঙ্কিনী? উত্তরটা অলির জানা নেই, সত্যি জানা নেই। সকাল সকাল গোসল সেরে অলি কাজে নেমে পড়েছে। সবাইকে একে একে চা কফি দিতে হবে। প্রথমে আদিত্য ঘরে গিয়ে দেখে আদিত্য উবু হয়ে শুয়ে আছে। বেশ কয়েকবার ডাকার পরও ও আজ ছাড়া অন্য কোনো সাড়া দেয়নি আদিত্য। অলি গিয়ে জানালার পর্দাটা টেনে দেয়। পর্দাটা টেনে দিতে জানালা ভেদ করে আলো আদিত্যর চোখে এসে পড়ে। আদিত্য চোখ খুলতে দেখে অলির সামনে দাঁড়িয়ে আছে। বেবি পিঙ্ক কালারের শাড়ি পরা, মাথায় এখনো তোয়ালেটা পেঁচানো আছে। অলির এই স্নিগ্ধ রূপটা যেন আদিত্যর চোখ ধাঁধিয়ে দিচ্ছে। অলির দিক থেকে চোখ নামিয়ে নিতেই আদিত্যর চোখ যায় অলির হাতের দিকে, পুড়ে গিয়ে কালো দাগ হয়ে গেছে। কালকে রাগের মাথায় হাতটা ওভাবে ধরাতেই
বোধহয় ব্যথাটা বেশি পেয়েছে। অলি কফির মগটা টেবিলের উপরে রেখে চলে যেতে নিলে আদিত্য অলিকে থামিয়ে দেয়। দাঁড়াও। কিছু বলবেন? দাঁড়াতে বলেছি। হুম, দাঁড়িয়ে আছি। আদিত্য বিছানা থেকে উঠে গিয়ে ফার্স্ট এড বক্স থেকে অ্যান্টিসেপটিকটা বের করে খুব যত্ন করে হাতে লাগিয়ে দেয়। অলির চোখে পানি দিয়ে পানি পড়ছে। অলি, আমাকে এভাবে না ঠকালেও পারতি। তোকে মোমের পুতুল বানিয়ে বুকের মধ্যে লুকিয়ে রাখতাম। বলে আদিত্যর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে এক ছুটে ঘরে গিয়ে বিছানায় উবু হয়ে কাঁদতে শুরু করে দেয়। হায় কপাল আমার, সুখ পাখিটা ধরতে গিয়েও ধরতে পারলাম না। ধরেছিলাম তো, বেশ শক্ত করেই ধরে রেখেছিলাম। কই, তুই তো আমার হলি না, অন্য কার হয়ে গেলি। অলি ছাদে দাঁড়িয়ে গান গাইছিল। আদিত্যর কথায় ঘুরে দাঁড়ালো। তুমি তো আমায় বিশ্বাস করো না দিদা। আমি তো ধ্রুবর, তাই তো? কেন করলে এরকম? কেন ঠকালে আমাকে তুই? অলি একবার আদিত্যর দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চায় না সে। কী বা বলবে, সত্যিটা তো সে নিজেও জানে না। আদিত্য অলির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল। এটা পরে নিচে আয়। অলিও মাথা নিচু করে সম্মতি দিল। আর দ্বিতীয় কোনো কথা হয়নি ওদের মধ্যে। আদিত্য হনহনিয়ে নিচে চলে গেল। চোখ দুটো বড় বেহায়া, যখন তখন জল চলে আসে। কাঁদতে না চাইলেও কথাই শোনে না। অলি গ্রামে বড় হওয়া একটা মুক্ত পাখি। শহরের এই ইট কংক্রিটের জেলখানায় অলির যেন দম বন্ধ হয়ে আসছে। তাই বিকেল হতে না হতেই ছাদে চলে এসেছে মুক্ত বাতাসে একটু নিঃশ্বাস নিতে। আকাশটা খুব মেঘলা, বোধহয় আকাশেরও মন খারাপ। অতীত বারবার স্মৃতির পাতায় কড়া নাড়ছে, কিন্তু অলি অতীতে যেতে চায় না। অতীতটা যে বড্ড পোড়ায়। প্যাকেটের মধ্যে অলির জন্য জামা ছিল। মেয়েটা একেবারে শাড়ি সামলাতে পারে না, তাই আদিত্য নিজে পছন্দ করে কিছু জামা কিনে নিয়ে এসেছে। অলি আদিত্যর দেয়া জামা পরে নিচে নামতে দেখে ড্রয়িং রুমে সবাই বসে আছে। মোহনা অলির চেয়ে বয়সে একটু ছোট, আদিত্যর ছোট চাচার মেয়ে। মোহনা যখন গ্রামে যেত, অলি হতো ওর একমাত্র খেলার সাথে। মোহনা অলিকে দেখেই বলে ওঠে, আপু, তোমাকে খুব সুন্দর লাগছে। এই জামাটা দাদাভাই তোমাকে দিয়েছে, তাই না? অলি শুধু হুম নামক ছোট্ট একটা শব্দ উচ্চারণ করল। মেজ চাচির মুখ দেখেই বেশ বুঝতে পেরেছে ভুল সময় ভুল প্রশ্ন করে ফেলেছে। রাহেলা বেগম চোখ বড় বড় করে তাকিয়েছে। মেয়েটা কি আবার আদিত্যর মনে জেকে বসছে? না, হতে পারে না। ছেলের এত বড় ক্ষতি তিনি হতে দিতে পারেন না। শেষে কিনা এরকম একটা মেয়ে। এই সময় অর্পাটাও নেই, বাইরে গেছে বন্ধুদের সাথে ছুটি কাটাতে। অর্পাটা থাকলে কিছু না কিছু করত। রান্না বান্না থেকে শুরু করে সব কাজই অলি করে। বাড়ির লোকদের কাছে অপ্রিয় হলেও বাড়ির কাজের লোকদের কাছে অলি বেশ প্রিয়। বাড়ির যেই মানুষগুলো এক সময় অলিকে চোখে হারাতো, তাদের কাছেও সে এখন চোখের বিষ। রাতে খাবার টেবিলে সবাই থাকলেও শুধু আদিত্য নেই। সেই বিকেল থেকে দরজা বন্ধ করে রেখেছে। এত ডাকাডাকির পরও খুলছেই না। রাহেলা বেগম বেশ কয়েকবার ডেকেছে, কোনো সাড়া দেয়নি। ছেলেটা খুব চাপা স্বভাবের। আদিত্য বারান্দায় গিটার হাতে বসে আছে। গলা দিয়ে কোনো সুর বেরোচ্ছে না। সুরগুলো তো সব হারিয়ে গেছে, না কেড়ে নিয়েছে অন্য কেউ নয়, বরং যে দিয়েছিল সেই কেড়েছে। সে হলো অলি। আদিত্যর সব গানের সুরই তো অলিকে ঘিরে। এই তো সেদিন দাদাই অর্পাকে বিশাল একটা পুতুল এনে দিল। সেইটা দেখে আদিত্য বায়না শুরু করে দিল, তারও পুতুল বন্ধু লাগবে। সারাদিন বাদে দাদাই যখন খালি হাতে ফিরল, আদিত্যর মনটা খারাপ হয়ে গেল। তখন বয়স কতই বা হবে, 8 বা 9। মন খারাপ করে চলে যেতে নিলে হুট করে দাদা ভাইয়ের পেছন থেকে কেউ উকি মারল। ভালো করে তাকাতেই দেখলে একটা পিচ্চি মেয়ে লাল টুকটুকে ফ্রক পরে দাদাইয়ের পিছনে লুকিয়ে আছে। এইটুকু বয়সে চুলগুলো বেশ লম্বা, দুই দিকে বিনুনি করা, ঠিক কি যেন একটা সাজানো গোছানো পুতুল। এটা তো একটা জীবন্ত পুতুল। পুতুলটাকে দাদাভাই এতক্ষণ লুকিয়ে রেখেছিল। দাদাভাই মেয়েটাকে দেখিয়ে বলেছিল, দাদু দেখো, তোমার জন্য পুতুল বউ এনেছি, খুব যত্ন করে রেখো কিন্তু। দাদাভাইয়ের এই একটা কথা আদিত্যর মনে বেশ বড় সড়ো দাগ দিয়ে যায়। সেই পুতুল বউটার কেউ নয়, বরং অলিই ছিল। অলির বয়স তখন 3 বা 4 হবে। সেই থেকে আদিত্যর কাছে অলি পুতুল বউ। অলিকে সবসময় চোখে চোখে রাখত, কাউকে অলির ধারে কাছেও ঘেঁষতে দিত না। অর্পা, মোহনা, মিশা, ওদের কাউকেও না।
মা যদি ভুল করে অলিকে বকে দিত তাহলে আদিত্য বাড়ি মাথায় করে ফেলতো। অলির কাছেও আদিত্য ছিল অন্য একটা জগৎ। কিন্তু হঠাৎই কি থেকে কি হয়ে গেল। বাইরে খুব বৃষ্টি পড়ছে, আদিত্যর মতো আকাশটাও কাঁদছে। ওরও প্রিয় মানুষ বোধহয় ওকে ঠকিয়েছে। অলি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখছে। এরকম একটা দিনেই তো আদিত্য অলিকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। দরজায় কড়া নাড়ার শব্দে অলির ধ্যান ভাঙে। দরজা খুলতে দেখে বড় মা মানে আদিত্যর বড় চাচি খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে। এই একটা মানুষই যে অলিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন একটা সময়। অলির বড় হওয়া এই মহিলার হাতেই আদিত্য আর অলি ছিল তার চোখের মণি। বড় মা, তুমি? অলির মুখে বড় মা কথা শুনে চাচি মা তেলে বেগুনে জ্বলে উঠল। কতবার বলেছি আমাকে বড় মা বলবি না? আমি শুধু আদিত্যর বড় মা, অন্য কারো না। যে ছিল সে এখন আমার কাছে মৃত। অলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চাচি আবার বলতে শুরু করে, আদি খায়নি, তুইও খাসনি। মেয়েদের স্বামীর আগে খেতে নেই। তুই তো আবার না খেয়ে থাকতেও পারিস না। খাবারটা নিয়ে গিয়ে আদিকে খাইয়ে তুই খেয়ে নিস। অলি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বড় মার মুখে স্বামী কথাটা শুনে অলি বিস্ময়ের শেষ সীমায় চলে গেছে। অবাক হওয়ার কিছু নেই, আমি তো মা, চাইলেও ফেলে দিতে পারি না। উনি অলির হাতে খাবারটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় শুধু একটা কথাই বললেন, জানিস তো অলি, কুকুরের পেটে ঘিস হয় না। নিজেকে আর কুকুর প্রমাণ করিস না। যদি পারিস সত্যিটা স্বীকার করে ছেলেটার কাছে ক্ষমা চেয়ে নিস। ও তোর জন্য সব পারে, সব। কথাগুলো বলেই তিনি চলে গেলেন। অলি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চাচির কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা তো সে নিজেও জানে না। অলি খাবারটা হাতে নিয়ে আদিত্যর ঘরের দিকে হাঁটা শুরু করলো। অলি দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে যাবে কি যাবে না ভেবে পাচ্ছে না। কি জানি আদিদা কি বলবে। ভাবাভাবি শেষ করে দরজাটা ঠেলে দিতেই খুলে গেল। অদ্ভুত তো, একটু আগেও দরজা ভেতর থেকে লাগানো ছিল। মেম সাহেব ডেকে গেল, এখন আবার খোলা। তাহলে কি উনি ঘরে নেই? ভেতরে উকি মারতেই চোখ গেল বারান্দার দরজার সামনে গিটার হাতে গুটি সুটি মেরে বসে আছে আদিত্য। অলি ধীর গুটি গুটি পায়ে আদিত্য পেছনে দাঁড়াতেই আদিত্য পিছন ফিরে না তাকিয়ে বলে উঠল, আমার মন বলছিল তুই আসবি। এত রাতে কি মনে করে? একটা গান শোনান না, অনেক দিন শুনি না। না, বেশ, শোনাতে হবে না। আপনি খাবেন না? খেতে পাইনি। পেয়েছি, আমি জানি। আদিত্য চুপ করে আছে। পরেরটা কি হবে সেটা আদিত্যর জানা। অলি কোনো কথা না বলেই আদিত্যর সামনে বসে পড়ে। তারপর ভাত মাখিয়ে আদিত্যর মুখের সামনে ধরে। আদিত্য লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিচ্ছে। কতদিনের তৃষ্ণা যেন একেবারে মিটে যাচ্ছে। খাওয়ার পর্ব শেষে অলি চলে যেতে নিলে আদিত্য বলে ওঠে, তুই খেয়েছিস? না, তবে এখন খাবো। অলি, আমাকে এইভাবে না ঠকাতে পারতিস। আদিদা, বারবার এ কথা কেন বলো? বলতে পারো? কেন, কিছু ভুল বলেছি? বলেছো বলেছো বলেছো। তুমি শুধু নিজের কথাই বলেছো, আমার কথা শুনোনি। যেই মেয়ের 2 মাস পর বিয়ে, সেই মেয়েই তার হবু বরের বন্ধুর সাথে বাইরে গিয়ে রাত কাটিয়ে আসে। তার বা কি বলার থাকতে পারে? তার বলার থাকলেও আমার শোনার কিছু নেই। অলি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই কথাগুলো আগেও শুনেছে, প্রতিবাদও করতে চেয়েছে, কিন্তু পারেনি। পরিস্থিতি বারবার চুপ করে দিয়েছে। তাই এখন আর কিছু বলতে চায় না সে। কি হলো, চুপ করে গেলি কেন? তোর জন্য নিজের বাবা মা পরিবার সব কিছু ছাড়তে চেয়েছিলাম, মন নেই তোর? সব ভুলে গেছিস, কিন্তু তুই কি করলি? ছি! আজ নিজের চোখকেও ঘেন্না করে। ওই মুহূর্তটা তো আমি নিজের চোখেই দেখেছি। ঘেন্না করি আমি তাকে, খুব খুব ঘেন্না করি। এতই যখন ঘৃণা করো তাহলে বিয়েটা করতে গেলে কেন? মরে যেতে দিতে আমায়। সবাই তোর মতো বেইমান হয় না। যা, চলে যা আমার সামনে থেকে। বারবার এই কথা কেন বলো তুমি? কেন কেন কেন? তোমার অবিশ্বাস নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। অলি খুব জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। আদিত্য কথা না বাড়িয়ে সোজা অলির ঠোঁট নিজের দখলে করে নেয়। মাত্র কিছু সময়ের ব্যবধানে দুজন মানুষের চোখের জল আর অভিমান মিলে মিশে একাকার হয়ে গেছে, কিন্তু সেটা ক্ষণিকের জন্যই মাত্র। অলি আদিত্যকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর এক ছুটে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এ অভিমান এত সহজে ভাঙার নয়। আদিত্য স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সুজানা ঘরের মধ্যে পায়চারি করছে।
আসলে টেনশন কমানোর খুব বড় এবং কার্যকরী ওষুধ হলো এই পায়চারি করা। মেয়েটা তো সেই ছেলেবেলায় বাবাকে হারিয়েছে। অলির বাবা ছিল চৌধুরী বাড়ির সবচেয়ে কাছের লোক। ছোট ভাই মেঝো ভাই তো বাড়ির কোনো খবরই কোনো কালে রাখতো না, সবই তো অলির বাবা দেখতো। একদিন আদিকে স্কুল থেকে আনার পথে আদিকে বাঁচাতে গিয়ে লোকটা নিজেই ট্রাকের নিচে চাপা পড়ে। তারপর থেকে মেয়েটার মায়েরও তো মাথা খারাপ হয়ে গেল। অলিকে তো আমি নিজে কোলে পিঠে করে মানুষ করেছি, কই কোনোদিন তো মেয়েটার মধ্যে খারাপ কিছু দেখি নেই। তবে ধ্রুবর সাথে ঘটা ঘটনাটাও তো মিথ্যে বলে উড়িয়ে দেওয়া যায় না, সব প্রমাণও দিয়েছে। সব থেকে বড় কথা আদিত্য নিজে দেখেছে। সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। অলির সাথে কথা বলতে হবে। আমরা সবাই তো শুধু লোকের কথা শুনেছি, কিন্তু মেয়েটার কথা তো কেউ শুনিনি। বিয়েটা যখন হয়ে গেছে তখন সব সত্যি জেনে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝিটা মেটাতে হবে, না হলে দুজনের কেউ ভালো থাকবে না। কথাগুলো নিজেই নিজেকে বলছিল সুজানা। বিছানায় হেলান দিয়ে বাবার ছবিটা বুকে জড়িয়ে বসে আছে অলি। মনটা একদম ভালো নেই। আজ অতীতটা বড্ড বেশি ভাবাচ্ছে। সেই দিনটা ছিল 11ই সেপ্টেম্বর, অলির জন্মদিন। দুপুরে বাবার সাথে খাবে বলে অলি বসে আছে। অলি বয়স কতই বা হবে, 3 বা 3.5। বাবা কথা দিয়েছিল কাজ থেকে তাড়াতাড়ি ফিরবে, তারপর মেয়েকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু কথা রাখেনি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, বাবা আসেনি। কিছুক্ষণ পর কথাগুলো লোক একটা খাট এনে বারান্দায় রাখলো। সাদা কাপড় দিয়ে ঢাকা কাপড়টা সরাতেই অলি চমকে গেল। বাবা এভাবে ঘুমিয়ে আছে কেন? সেদিন খাট আর খাটিয়ার পার্থক্য বাচ্চা মেয়েটা বুঝতেই পারেনি। তারপর মাও কেমন একটা হয়ে গেল, কথা বলে না, একা একা হাসে, একা একা কান্না করে। অলিকে ও যা দিত তাই দিয়ে খেয়ে নিত। একদিন দাদা ভাই আসে, অলিকে জড়িয়ে ধরে বেশ কিছু সময় কান্না করার পর অলিকে নিয়ে যায় এক নতুন রাজ্যে। সেই রাজ্যে যে অলির জন্য একটা রাজকুমার অপেক্ষা করেছিল তা অলি নিজেও জানতো না। এত বড় বাড়ি অলি কখনো চোখেই দেখেনি। ভেতরে ঢোকার সাহস হচ্ছে না। অলি কি জানি কোনো দৈত্যের গুহা কিনা। বাবা যখন গল্প শোনাতো তখন এরকম বাড়ির বর্ণনা দিত। অলি ভেতরে গিয়েও দাদা ভাইয়ের পেছনে লুকিয়েছিল। কিছুক্ষণ পর একটা বাচ্চা ছেলে এসে ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। অলি বারবার উঁকি মেরে ছেলেটিকে দেখছিল, কিন্তু ছেলেটি তো অলিকে দেখতেই পাচ্ছে না। এটা যেন একটা মজার লুকোচুরি খেলা। একটু পরই অলি ধরা পড়ে গেল। ছেলেটি অলি টেনে দাদা ভাইয়ের পেছন থেকে বের করে আনলো। অলি প্রথমে ভয় পেয়ে কেঁদে দেয়, তখনই ছেলেটি অলির তুলতুলে গাল ধরে টেনে দেয়। হ্যাঁ, সেদিনই আদিদা প্রথম বলেছিল, তুমি আমার পুতুল বউ। এই বাড়িতে একটু একটু করে বড় হয়ে ওঠা। স্কুল থেকে সেদিন অলি বাড়ি ফিরছিল। স্কুলে অলির নতুন অনেক বন্ধু হয়েছে। তাদের মধ্যে একজন বন্ধুর হাত ধরে অলি বাড়ি ফিরছিল। কোথা থেকে আদিদা দেখে ফেলে। বাড়ি ফিরে আদিত্যর সে কি রাগ। অলি, তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড, আর অন্য কারো না। তুই যদি অন্য কারোর সাথে কথা বলিস তাহলে আমি তোর সাথে কথাই বলবো না, তোর সাথে আড়ি করে দেব। না না আদিদা, তুমি এমন করো না। আমি আর কারোর সাথে কথা বলবো না। সত্যি? সত্যি। তুমি আর আমার উপর রাগ করবে না তো? কখনো না। তুই না আমার পুতুল বউ, তোর ওপর কি কখনো রাগ করতে পারি? পুতুল বউ? দুজনেই একসাথে খিলখিল করে হেসে দেয়। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেছে মনেই নেই। বাড়ির কলিং বেলটা বেজেই চলেছে। এত সকালে কেউ না এলো। রাতে কাঁদতে কাঁদতে কখন শুয়ে পড়েছিল তার খেয়ালই নেই। একপাশ হয়ে থাকার কারণে ঘাড়ে খুব ব্যথা হচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে চুলগুলো গুটিয়ে হাত খোপা করে নিল অলি। কিন্তু অলি যাওয়ার আগেই আদিত্য চলে এসেছে। অলির দিকে শুধু একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল আদিত্য। সোজা গিয়ে দরজা খুলতে দেখে অর্পা এসেছে। ভাইয়া, তোর তো আরো কয়েকদিন পর আসার কথা ছিল না? কিন্তু তোর জন্য একটা সারপ্রাইজ এনেছি, তোকে তাড়াতাড়ি দিব বলেই তো ছুটে চলে এলাম। কি সারপ্রাইজ? ওয়েট, আগে সবাই আসো। ধুর, এত বিরক্ত হচ্ছিস কেন? একটু দাঁড়া। আম্মু, বড় আম্মু, মেজো আম্মু, সবাই নিচে এসো। কোথায় তোমরা? আরে আরে, এত সকাল সকাল এভাবে চিল্লাচ্ছিস কেন? ওয়েট। অর্পার চিৎকারে সবাই জড়ো হয়ে গেছে। এভাবে চেঁচামেচির কারণ কি? সবাই ঘুমিয়ে আছে, এভাবে ডিস্টার্ব করছো কেন? উফ, বড় মা চুপ করো তো। আম্মু দেখো না, আমি সাথে করে কাকে এনেছি। কাকে? কি হলো, ভেতরে এসো।
দুম করে একটা মেয়ে কোথা থেকে ছুটে এসে আদিত্যকে জড়িয়ে ধরলো। আদিত্যর সাথে সাথে সবাই অবাক। অহনা, তুমি আমাকে ভুলে যেতে পারো বেবি, আমি তোমাকে না। দেখো ঠিক খুঁজে খুঁজে তোমার কাছে চলে এসেছি। এবার পরিচয় আসা যাক। অহনা হলো আদিত্য খালাতো বোন, নিজের না কোনো এক সম্পর্কে, কিন্তু ছোটবেলা থেকেই দুজন একসাথেই পড়াশোনা করেছে। বিদেশেও দুজন একসাথেই গিয়েছিল, কিন্তু আদিত্য দেশে ফিরলেও অহনা ফেরেনি। সেই সূত্র ধরে দুজনের মধ্যে বেশ ভাব। বাকিটা অন্যদিন বলবো। মেয়েটা এখন আদিত্যকে জড়িয়ে ধরে রেখেছে। অলি শুধু দূরে দাঁড়িয়ে দেখছে। কেমন একটা চাপা কষ্ট কাজ করছে। হাজার হোক স্বামী তো। আদিত্য একবার অলির দিকে তাকিয়েই চোখে চোখ পড়ে গেল। পরক্ষণে আদিত্য চোখ নামিয়ে নিল। অর্পা অলিকে উদ্দেশ্য করে বলে উঠল, কি রে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এইদিকে আয়। এ হচ্ছে অহনা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, বেস্ট 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 ফ্রেন্ড। আর অহনাও হচ্ছে। বলি তাই তো। অহনার মুখে অলির নামটা শুনে সবাই মোটামুটি অবাক। এর আগে তো অহনা বা অলি কেউ কাউকে দেখেনি, চিনেও না। রাহেলা বেগম অবাক হয়ে বলল, মা, তুমি ওকে কি করেছিলে? না তেমন কিছু না। আচ্ছা অলি, আমার খুব পানি পিপাসা পেয়েছি, একটু পানি খেতে দিবা? দিচ্ছি, আপনি বসুন। পানিটা বরং তুমি আদির ঘরেই দিয়ে এসো, আমরা ওখানেই আছি। কথাগুলো শেষ না করেই অহনা আদিত্যকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। অলি চুপচাপ রান্নাঘরে গেল। বাড়িতে নতুন মেহমান এসেছে, তাকে তো এমনি এমনি পানি দেওয়া যায় না। অলি কিছু খাবারের ব্যবস্থা করতে শুরু করলো। এরই মাঝে অর্পার ডাক। কি রে, তোর এখনো হয়নি? না মানে এই তো হয়ে গেছে, এক্ষুনি দিয়ে আসছি। তাড়াতাড়ি কর। মেয়েটা কখন পানি চেয়েছে আর তোর এখনো হলো না? হয়ে গেছে, এই তো। জানিস তো অহনা খুব স্মার্ট। শোন, ভাইয়ার ঘরে ঢোকার আগে নক করে চুপি। এতদিন পর দুজনের দেখা হলো, আর মেয়েটা সে কত দূর থেকে শুধু ভাইয়ার জন্যই। সবই তো বুঝিস না। যা দিয়ে। কথাগুলো কেমন যেন অলির কানে বাজছে। কই, আদিদা তো কোনোদিনও এই মেয়ের কথা বলেনি আমাকে। আদিদা তো সবসময় বলতো, অলি শুধু তুই আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে একে? আর ও যদি বেস্ট ফ্রেন্ড হয় তো আমি কে? আমি তো আশ্রিতা কাজের লোক। কথাগুলো ভাবতে ভাবতে অলি ভুল করে ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই দেখে আদিত্যকে অহনা জড়িয়ে ধরে আছে। দুজনকে এভাবে দেখে অলি যেমন অপ্রস্তুত হয়ে গেছে, তেমন আদিত্য। আসলে আমি বুঝতে পারিনি, আমার নক করে ঢোকা উচিত ছিল। অহনা অলিকে দেখে আদিত্যকে ছেড়ে দিয়ে বলে উঠল, না না, কোনো সমস্যা নেই, এটা তো তোমারই ঘর। মানে? না কিছু না, তুমি বসো না। না থাক, আমি থাকলে তোমাদের অসুবিধা হবে। আর কাজের লোকদের যেখানে সেখানে যখন তখন যেতে না থাকাই ভালো। আপনারা কথা বলুন, কিছু লাগলে আমাকে ডাকবেন, আমি আসছি। কথাগুলো বলে অলি চলে যায়। আদিত্য চুপচাপ দাঁড়িয়ে অলির যাওয়ার পানে তাকিয়ে আছে। তবে কি অলির খারাপ লাগলো? কিন্তু অলি তো আমাকে ভালোবাসে না। প্রশ্নটা আদিত্য নিজেই নিজেকে করেছে, উত্তর জানা নেই। আদি অনেক হয়েছে, এবার সব মিটিয়ে নাও। তুমি ভাবতে পারছো না অলি আমার সাথে কি করেছে? আমি জানি না, কিন্তু জানতে চাই না। সবচেয়ে বড় কথা, তুমি কষ্ট পাচ্ছ। আদিত্য কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ও বাবা গো, মরে গেলাম গো। কি হলোটা কি অলি? আদিতা, খুব পেট ব্যথা করছে, মনে হচ্ছে পেটে সব কিছু বাইরে বের হয়ে আসবে। এবার আদিত্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আদিত্যর এমন তাকানো দেখে অলি ভয় পেয়ে বলে ওঠে, বিশ্বাস করো আদিতা, আমি স্কুলে কিচ্ছু খাইনি, কিন্তু তারপরও পেট ব্যথা করছে। খুব কি ব্যথা করছে? এই যে দেখো, এই মাঝখানটায় করছে। অলি বিছানা থেকে উঠতে দেখে বিছানায় দাগ লেগে আছে। অলি বেশ ভয় পেয়ে যায়। আদিতা দেখো, রক্ত আমার। কি খুব বড় অসুখ হয়েছে, আমি কি মরে যাব? আদিতা, আমি মরে গেলে তোমার কষ্ট হবে না? আমার খুব কষ্ট হবে তোমাকে ছাড়া। কথাগুলো একদমে বলে অলি কেঁদে দেয়। অলির এই কাণ্ড দেখে আদিত্য জোরে জোরে হেসে দেয়। কি কাণ্ড, এই পিচ্চি মেয়েটা যে সত্যি সত্যি বড় হয়ে গেল। আদিত্যর হাসি দেখে অলির কান্নার বেগ আরও বেড়ে গেছে। অলি তখন সবে ষষ্ঠ শ্রেণীতে উঠেছে, আদিত্য তখন এসএসসি পরীক্ষার্থী। আদিত্য কথা না বাড়িয়ে অলিকে নিয়ে সোজা বড় মার কাছে চলে যায়। অলির কথা আর কাণ্ড দেখে বড় আম্মুও হেসে কুটি কুটি। মেয়েটা সেদিন সারা দিন কেঁদেছিল, আর বারবার আদিত্যর কাছে গিয়ে তোতা পাখির মতো এক কথা, আদিতা, তুমি আমাকে একদম ভালোবাসো না,
তাই না? আমার এত বড় অসুখ করেছে আর তুমি আমাকে দেখে হাসছো। বাসি না তো। আদিত্যর উত্তর শুনে অলি ঠোঁট উল্টিয়ে কেঁদে দেয়। যাও, তোমার সাথে আরি। ওকে, গেলাম। তুই থাক তোর অসুখ নিয়ে। কথাগুলো ভাবতেই আদিত্য হেসে দেয়। কোথা থেকে একটা বল এসে আদিত্যর মুখে লাগে। পাশে তাকাতে দেখে সে তো পার্কে বসে আছে। এতক্ষণ যা ছিল তা শুধুই কল্পনা। অতীত কত সুন্দর হয়, বাচ্চারা খেলছে। সেই সকালে মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে আদিত্য এখানে এসেছে। বেশ বেলা হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া প্রয়োজন। অলি সকালের রান্না শুরু করে দিয়েছে। বাড়িতে নাকি বেশ কিছু মেহমান আসবে। যতদূর সম্ভব অহনার বাবা মা আর ওর বাড়িরই কিছু লোকজন আসবে। এত বেলা হয়ে গেছে, অলিও কিছু খায়নি, আদিত্য খায়নি। অলি কি করে খেতে পারে? বাড়ি আসতেই মায়ের হাজারটা প্রশ্ন, কিন্তু আদিত্যর কোনো উত্তরই নেই। সিঁড়ি দিয়ে উপরে উঠতে আদিত্যর চোখ যায় রান্নাঘরের দিকে। অলি খুন্তি হাতে দাঁড়িয়ে আছে, চুলগুলো হাত খোপা করা, পিঠে ছড়িয়ে আছে, মুখটা কেমন ছোট হয়ে আছে, বোধহয় এখনো খায়নি। না খাওয়ারই তো কথা। আদিত্য কি মনে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে এলো। খাবার টেবিলে বসে খেতে শুরু করলো। খাবারগুলো আগের থেকেই সুন্দর করে সাজিয়ে ঢাকা ছিল। খেয়ে দিয়ে চুপচাপ উপরে চলে যায়। হয়তো এখন অলি খেয়ে নেবে। ক্ষুধা পেটটা গুড়গুড় করছে। সকালে আদিত্য খায়নি বলে অলিও খায়নি, কিন্তু এখন খাওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই। অর্পা রান্নাঘরে তদারকি করছে। আজ বাড়িতে কিছু বিশেষ লোকজন আসবে, মূলত তাদের জন্যই এত আয়োজন। প্রায় সকাল গড়িয়ে দুপুর হতে চলল। রান্না প্রায় শেষের দিকে। কোনো রকমে রান্নাটা নামিয়ে অলি ঘরে চলে গেল। এতক্ষণে ঘেমে নিয়ে একাকার কাণ্ড। ঘরে যেতে দেখলো বিছানার উপর এক গাদা চকলেট রাখা। চকলেটগুলো দেখতেই অলির মুখে হাসি ফুটে উঠল। কাজটা কার তা বুঝতে বাকি নেই। অলি সেখান থেকে কয়েকটা চকলেট মুখে পুরে বাকিটা রেখে দ্রুত পায়ে গোসলে চলে গেল। কিছুক্ষণের মধ্যে তারা এসে পড়বে। আর অর্পার কড়া নির্দেশ, সবকিছু অলিকেই করতে হবে। আবার কাপড়ও ভেজানো আছে, সেগুলো কাচতে হবে। অলি গোসল করে মাথায় তোয়ালেটা পেঁচিয়ে ছাদে কাপড় নাড়তে গিয়ে দেখে আদিত্য উল্টো ঘুরে কার সাথে যেন ফোনে কথা বলছে। একটু এগিয়ে যেতেই কিছু কথা কানে এলো। ধ্রুবকে যে কোনোভাবে খুঁজে বের করতে হবে। আমি কিচ্ছু শুনতে চাই না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই হোক, ধ্রুবকে আমার চাই। যত সব অকাজের লোকজন। রেগে গিয়ে আদিত্য ফোনটা কেটে দিল। পিছন ফিরে তাকাতে দেখে অলি দাঁড়িয়ে আছে। অলিকে না দেখার ভান করে চলে যেতেই অলি আদিত্যর হাত টেনে ধরল। কেন খুঁজছো ওকে? যে নিজে থেকে চলে যায় তাকে ফেরাতে নেই, তুমি জানো না? এই লজিক নিয়েই বুঝি ধ্রুবর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলি। ভালোবাসায় মান অভিমান থাকলেও ইগোটা রাখতে নেই। তুমি কি কেন খুঁজছো বলো তো? তোর জন্য, তোকে তোর ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিতে। তুই যেতে চাস না? আদিদা। ডোন্ট কল মি আদিদা। আদিত্য আর কথা না বাড়িয়ে দ্রুত পায়ে নিচে নেমে যায়। অলি ওখানেই ঠায় দাঁড়িয়ে আছে। ভুলটা তো অলিরই ছিল। অলিই তো ভালোবাসার চেয়ে ইগোকে বেশি গুরুত্ব দিয়েছিল বলেই তো। আমি তো তোমাকেই। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। কিছু ভুলের কোনো ক্ষমা হয় না, সারা জীবন বয়ে বেড়াতে হয়। অলিও তেমনই ভুল করেছে। এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে কেউ একজন তাদের কথা শুনেছিল। ছেলেটা কি সত্যি পাগল হয়ে গেছে? নিজের বউকে কেউ অন্যের হাতে তুলে দিতে চায়? না, কিছু একটা করতে হবে, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। মেয়েটা যাই করুক না কেন, এখন সে আদিত্যর বউ। তাই যাই হোক, আদিকে সেটা বোঝাতে হবে। আদিত্যর মায়ের চেঁচামেচিতে বাড়িতে কাক চিল বসতে পারছে না। তার রাগের একমাত্র কারণ অলি। আজকে আদিত্যর এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট তুলনামূলক অনেক খারাপ হয়েছে। তার অবশ্য পাড়া প্রতিবেশীদের বলে বেড়ানো, শেষ ছেলে আমার সর্বোচ্চ ফলাফল করবেই। লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। সব হয়েছে ওই মেয়েটার জন্য। যে মহিলা কোনো দিনও ছেলেকে ধমক দিয়ে কথা বলেনি, সে আজ আদিত্যকে আচ্ছা মতো বকছে। রাগে গিজগিজ করতে করতে অলিকে গালমন্দ করে বেড়াচ্ছে। বাবা মা সবাইকে খেয়ে আমাদের ঘাড়ে এসে পড়েছে। ছেলে আমার হীরের টুকরো, সেই ছেলে কিনা এমন রেজাল্ট করলো। সব এই অসভ্য মেয়েটার জন্য। সুজানা বেগম বারবার রাহেলাকে থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তার বুলি শেষই হয় না। তুমি থামো তো আপা। ছেলের পরীক্ষার 2 দিন আগে এই অসভ্য মেয়েটা অসুখ বাঁধিয়ে বসলো। আর ছেলে আমার দিন রাত নাওয়া খাওয়া ভুলে একটা কাজের মেয়ের সেবা করে বেরিয়ে পড়াশোনা দফা রফা করে ছাড়লো।
এতে অলির কি দোষ? ও কি ইচ্ছে করে অসুখ? সুজানাকে কথার মাঝে থামিয়ে দিয়ে রাহেলা বলে উঠল, ইচ্ছে করেই তো বাড়িতে এত লোক থাকতে অসভ্য মেয়েটা আদিদা আদিদা করে পড়ে থাকতো। কেন? আদিদা তুমি না খাইয়ে দিলে খাবো না, তুমি পাশে না থাকলে ঘুমাবো না। ন্যাকা ছেলে ধরা মেয়ে কথাকার। অলিটা যে আদিত্যকে ছাড়া কিছুই বোঝে না, ওভাবে কেন বলছিস? আর ওরা দুজনেই তো ছোট। কেন বলছি বুঝতে পারছো না? এইটুকু বয়সেই ছেলেটাকে এভাবে বশ করেছে, তাহলে ভাবো বড় হলে এই মেয়ে কি করবে। না না, আমার ছেলেকে আমি কিছুতেই এখানে রাখবো না। এই মেয়েকে আমার ছেলের আশেপাশেও আসতে দিব না, কখনো না। কথাগুলো বলেই চলে গেল আদিত্যর মা। প্রথমে কথাগুলো গুরুত্ব না দিলেও পরে জানতে পারে, হ্যাঁ সত্যি রাহেলা আদিত্যকে নিয়ে চলে যাবার প্ল্যান করছে। বাড়ি শুদ্ধ এত লোক মিলেও আদিত্যর মাকে আটকাতে পারেনি। আদিত্যর দাদিও বাড়ি নেই। আদিত্য নিজেও মায়ের সাথে পেরে ওঠেনি, কারণ আদিত্যর মায়ের এক কথা, আর আদিত্যও তখন ছোট। আদি, হয় তুমি আমার সাথে এখান থেকে পাপার কাছে যাবে, না হয় আমি ওই কাজের মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তোমার দিদিনও কিছু করতে পারবে না। না মম, অলির তো কেউ নেই, ওকে বার করে দিলে ও কোথায় যাবে? যেখানে খুশি যাক, তাতে আমার কি। মম প্লিজ, আমি খুব ভালো করে পড়ব, নেক্সটে এমন কখনো হবে না। প্লিজ মম, আমি অলিকে ছাড়া যাব না। নো বেটা, হয় তুমি পাপার কাছে বিদেশ চলে যাবে, না হয় অলি এই বাড়ির বাহিরে। সিদ্ধান্ত তোমার। তুমি যথেষ্ট বড় হয়েছো, আশা করি ভেবে উত্তর দিবে। যাব আমি পাপার কাছে। আমার গুড বয়। আদিত্যর চলে যাওয়াটা মেয়েটা কিছুতেই মানতে পারছিল না। আদিদাকে ছাড়া অলি একেবারে অচল। অলি যতবারে আদিত্যকে আটকাতে যেত, বারবারই আদি অলিকে বিভিন্নভাবে অপমান করত। তারপর বিদেশে যাওয়ার আগে পর্যন্ত দিন দশেক আদি এ বাড়িতে ছিল, কিন্তু একদিনও অলির সাথে কথা বলেনি। অসুস্থ মেয়েটা বারবার ছুটে যেত, কিন্তু আদি ঘরে দরজা বন্ধ করে বসে থাকত। অহনা এতক্ষণ অবাক হয়ে সুজনার কথা শুনছিল। এবার কৌতূহল চেপে রাখতে না পেরে বলেই ফেলল, আদিত্য অলির সাথে এরকম করতো কেন? সুজনা আবার বলতে শুরু করলো, ভয়ে। কার ভয়ে? কার আবার? মায়ের। সেদিন রাহেলা অলিকে খুব মেরেছিল, বাড়ি থেকে বারও করে দিত যদি না আমি ঠিক সময় চলে আসতাম। সে সময় মা বাড়িতে না থাকায় রাহেলাও মুক্ত ছিল। আন্টি অলিকে সহ্য করতে পারে না কেন? সেটা আমি নিজেও জানি না, শুধু এইটুকু জানি অলি রাহেলার কাছে গলা কাটার মতো। তারপর? তার আবার কি? আদিত্য অলিকে ফেলে চলে যায়, যাওয়ার আগে শেষবারের মতো একবারও অলির দিকে ফিরেও তাকায় না। মেয়েটা খুব অভিমানী। আদিত্যর দেওয়া অপমান কষ্ট সহ্য করতে পারেনি, একটু একটু করে আদিত্যর প্রতি অভিমানগুলো জমিয়ে রেখেছিল। অলি জানতো না আদিত্য কেন ওর সাথে সাথে এরকম করেছিল? জানলেও মানতো না। সবই তো বুঝলাম, কিন্তু ধ্রুবর ব্যাপারটা বুঝতে পারছি না। ধ্রুবর সাথে কি হয়েছিল? আদিত্য কিছু বলছে না। আসলে এইটুকু বলতেই অর্পা চলে আসে অহনাকে ডাকতে। অহনার বাড়ির লোক চলে এসেছে। বাকি কথা আর শোনা হলো না। আসলে অহনার জানা মতে বড়মা অলিকে খুব ভালোবাসতো, যার কারণে আদিত্য আর অলির অতীতের ব্যাপারে একমাত্র বড়মাই সবকিছু জানাবে বলে তার ধারণা ছিল, কিন্তু সব শোনা হলো না। অহনা নিচে নামতে দেখে বাবা মা বোন সবাই এসেছে। নিচে ড্রয়িং রুমে বসে আছে। অহনাকে দেখে অহনার বোন অর্ণা ছুটে এসে অহনাকে জড়িয়ে ধরলো। অলি দূরে দাঁড়িয়ে দুজনকে দেখছে, মনে মনে আফসোস হচ্ছে, ইস আমার যদি একটা বোন থাকতো। দুই বোন বেশ খুনসুটিতে মেতে উঠেছে। অলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দুজনকে। বোনদের সম্পর্ক কত মধুর হয়। অর্পা অলিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করতে হয়, এটুকুও কি শিখিয়ে দিতে হয়? যাচ্ছি আপু। অলি দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ায়। সবার জন্য চা নাস্তা নিয়ে এসে পরিবেশনের দায়িত্ব অলিকেই দেওয়া হয়। অলি চা দিতে দিতে অর্ণা আর অহনার কিছু কথা কানে যায়। আপু জিজু কোথায়? উপরেই নিজের ঘরেই আছে উনি। দুই বোনের কথা শুনে অলির হাত কাঁপছে। ওরা কার কথা বলছে? আদিদার? তবে অহনাই সেই মেয়ে যার জন্য আদিদা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। অসতর্কতায় অলির হাত থেকে চায়ের কাপটা নিচে পড়ে গিয়ে গরম চাটা ছিটকে পড়ে অহনার মায়ের গায়ে। অলি গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। ফর্সা গালটাতে 2 আঙুলের দাগ পড়ে গেছে। আদিত্য দূরে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে।
অলি ইশারায় আদিকে বারণ না করলে এতক্ষণ যা নয় তাই বেঁধে যেত। কিছুক্ষণ আগের ঘটনা, চায়ে কাপটা হাত থেকে পড়ে যেতেই গরম চাটা ছড়িয়ে পড়ে, তার থেকে একটু চা ছিটকে গিয়ে অহনার মায়ের পায়ে পড়তেই সোজা উঠে দাঁড়িয়ে অলিকে সর্বশক্তি দিয়ে চড় মারে। ম্যানারলেস মেয়ে কোথাকার, একটা কাজও করতে পারে না। চড় মেরে তোমার সবগুলো দাঁত ফেলে দেব। অলি শুধু ছোট্ট সাবলীল ভাষায় সরি বলে দে। ঘটনাটা আকস্মিক ঘটায় সবাই থ হয়ে দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যক্রমে আদিত্য তখন নিচে আসছিল। তখনই ঘটনাটা ঘটায় আদিত্য থমকে যায়, কিন্তু অলি ইশারায় বারণ করাতে আদিত্য চুপচাপ নিচে নেমে এসে অহনার পাশে গিয়ে বসে পড়ে। রাগে গা জ্বালা করছে। ছেলেও মন মায়ের চেয়ে ভালো কে বুঝে। রাহেলা কড়া গলায় অলিকে বলে দেয়, যা হয়েছে হয়েছে, এগুলো পরিষ্কার করে এখান থেকে যা। করছি। অলি কাঁচের টুকরোগুলো তুলে পরিষ্কার করতে অহনার মা বলে ওঠে, এই মেয়ে, আমার পায়েও তো চা ফেলেছ, এটাও মুছে দাও। এবার আদিত্য রাগের চরম সীমায় উঠে গেছে। আদিত্য বলে ওঠে, হ্যাঁ, যা না যা, পায়ে জুতোটাও পরিষ্কার করে দে, পারলে তোর শাড়ির আঁচল দিয়ে মুছে দে। অলি হা করে আদিত্যর মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো দে, এভাবে তাকিয়ে আছিস কেন? অলি আদিত্যর কথা মতো শাড়ির আঁচল দিয়ে অহনার মায়ের পা মুছে দেয়। আদিত্য আর সহ্য করতে পারছে না এই অপমান। একটা মেয়ে কি করে পারে এত কিছু নিতে? কষ্ট হয় না ওর? আদিত্য উঠে হন হন করে বাইরে চলে যায়। পেছন থেকে অহনা এত ডাকলেও আদিত্য কোনো সাড়া দেয় না। সেই দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, কিন্তু আদিত্যর কোনো খবরই নেই। সেই দুপুরে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার নামই তো নেই। সবাই খেয়ে দিয়ে মুভি ডিনারের প্ল্যান করছে, এদিকে অলি অপেক্ষা করছে আদিত্যর জন্য। বিকেলে বাড়ি শুদ্ধ সবাই শপিংয়ে বেরিয়ে যায়। উদ্দেশ্য হলো শপিং করে মুভি দেখে রাতের খাবার খেয়ে অহনাদের বাড়িতে উঠবে। সেখানে নাকি কী সব আয়োজন আছে, যার আগামাথা অলি বা আদিত্য কেউই কিছু জানে না। আজকে তাদের বাড়িতে ফেরার সম্ভাবনা নেই। আদিত্যর ফোন বন্ধ থাকায় যোগাযোগ হচ্ছে না। বাড়িতে কেউ নেই, বড়মা আর অলি আছে। রাত প্রায় 9টায় অলি খাবার সাজিয়ে বড়মার ঘরে গিয়ে খাবারটা দিতে গেলে অলিকে দেখে বড়মা রাগে ফুঁসে উঠল। তোকে না আমার ঘরে আসতে বারণ করেছি? না মানে তোমার খাবার। তুই ভাবলি কি করে তোর ছোঁয়া খাবার আমি খাবো? এরকম করছো কেন? জানিস না কেন করছি? লজ্জা করে না এই মুখ নিয়ে সামনে দাঁড়াতে? ছি অলি, ছি। বিশ্বাস করো বড় মা, আমি কলঙ্কিনী নই, আমি কোনো পাপ করিনি। বড়মা অলির চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখে মুখে শুদ্ধতার ছোঁয়া। কই, এ মেয়ে কখনো এত বড় পাপ করতে পারে না। আর যদি করেও থাকতো তাহলে এত জোরাজুরির পরেও মিথ্যা বলতে পারতো? তাও কোথাও একটা কিন্তু নামক প্রশ্নচিহ্ন থেকেই যায়। অলি কাঁদতে কাঁদতে বড়মার ঘর থেকে বেরিয়ে যায়। অলি, অলি শোন, সত্যিটা বলে যা, সবাইকে এভাবে অন্ধকারে রাখিস না অলি। অলি আর পিছনে ফিরে তাকায় না। যাদের আপনজন জানতো তারাই তো আর চায় না, বিশ্বাস করে না। তাহলে কিসের পিছু টান, কিসের বন্ধন, কিসের সম্পর্ক? কোনো দাম নেই এসবের। অলি ছাদের মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। বৃষ্টির ফোঁটাগুলো অলির শরীরটা সম্পূর্ণ ভিজিয়ে দিয়েছে। সমস্ত রাগ অভিমান সবগুলোকে মিলেমিশে একাকার করে দিচ্ছে। অলি চিৎকার করে বলছে, ও বৃষ্টি, তুমি ঝরে যাও, মুছে দাও আমার সমস্ত কলঙ্ক, তোমার সাথে করে নিয়ে যাও আমাকে। এই কষ্ট, এই অপমান আমি চাই না, আর পারছি না। দয়া করো আমাকে। বৃষ্টি, তুমি শুনতে পাচ্ছ? তোমার মেঘের ভেলায় ভাসিয়ে নিয়ে যাও আমাকে অন্য জগতে, অনেক দূরে, যেখানে আমাকে নিয়ে প্রশ্ন করার মতো কেউ থাকবে না, যেখানে সব মানুষই সমান, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। কথায় আছে দুজন ভালোবাসার মানুষের হৃদয়টা নাকি এক সুতোয় গাঁথা থাকে। ভালোবাসতে হলে হৃদয়ের টান লাগে। আদিত্য ভেতরটা কেমন সপ সপ করছে। অলিকে এক পলক্ষ দেখার জন্য তাই কোথাও না দাঁড়িয়ে সরাসরি বাড়ি চলে এসেছে। এত ঝড় বৃষ্টি ও আদিত্যকে আটকাতে পারেনি। বাড়ির বাকি লোকেরা অহনাদের বাড়িতে। এত বৃষ্টির মধ্যে আদিত্য ভিজে গেছে। কোনো রকমে পোশাকটা পাল্টেই অলির ঘরের দিকে হাঁটা শুরু করে। একরকম ছুটি গিয়ে দেখে অলি ঘরে নেই, ঘরটা ফাঁকা। তাহলে বড়মার ঘরে?
কই না তো, বড় মা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। উনি ঘুমের ওষুধ খেতে অভ্যস্ত, তাই গভীর ঘুমে মগ্ন। অলি তো এখানেও নেই। তাহলে সারা বাড়ি খোঁজা শেষ, কোথাও খুঁজে পাচ্ছে না। এত সময় মেয়েটা কোথায়, তার উপর এত বৃষ্টি। আদিত্যর বুকটা ধুক করে উঠল। তাহলে কি আমি যা ভাবছি তাই কি মনে করে এক ছুটে আদিত্য ছাদে চলে গেল। ছাদে যেতেই দেখে ঠিক ছাদের মাঝখানে নীল শাড়ি পরে মেয়েটা চিত হয়ে পড়ে আছে। চোখে মুখে সরাসরি বৃষ্টি ফোঁটাগুলো পড়ছে, শাড়িতে ভিজে গিয়ে সারা শরীরে লেপ্টে আছে। অলির মুখটা দেখা যাচ্ছে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। বেশিক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে এই দশা। একেবারে সাদা ধবধবে রক্তশূন্য দেখাচ্ছে। আদিত্য মূর্তির মতো দাঁড়িয়ে আছে, মাথা কাজ করছে না। দূরে কোথাও প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাতেই আদিত্যর ধ্যান ভাঙল। একরাশ আলো অলির উপর পড়েছিল। এতটুকু আলোতে অলির মুখটা ঝলমল করে উঠেছিল। অলিকে ভয়ঙ্কর রকম সুন্দর লাগছে। আদিত্য দ্রুত গিয়ে অলিকে কোলে তুলে নিল। অলি গায়ে হাত দিতেই আদিত্য কেঁপে উঠল। সারা শরীর সাদা হয়ে গেছে, শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে আছে। শরীরে কোনো জোর নেই। আদিত্য সেখানে না দাঁড়িয়ে দ্রুত অলিকে ঘরে নিয়ে আসে। আদিতা, আমাকে একটু আদরের ভালোবাসা দিবা? না না, ভালোবাসার আদর দাও না গো। অলির এমন আজগুবি কথা আদিত্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জ্বরের ঘরে মেয়েটা ভুল বকছে। একটু আগে ছাদ থেকে এনে কোনো রকমে ভেজা পোশাকটা পাল্টে দিয়ে একটা কম্বল দিয়ে জড়িয়ে দিয়েছে। শরীরটা একেবারে বরফের মতো ঠান্ডা ছিল। মেয়েটার কোনো সেন্সই তো ছিল না, বরং মাঝে মাঝে দমও আটকে আসছিল। তবে আল্লাহর অশেষ রহমতে এখন একটু ভালো আছে। একটু আগেই কোনো রকমে অলিকে জাগিয়ে ওষুধ খাইয়েছে, এখন মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। খুব রাগ হচ্ছে অলির ওপর। এভাবে কেউ বৃষ্টিতে ভেজে? অসুস্থ না হলে এখনই তুলে আগে দুইটা চড় মারতো আদিত্য, তারপর কথা। মেয়েটা একেবারে ভয় পেয়ে দিয়েছিল। কিসব আজগুবি কাজ করে কে জানে, একেবারে বাচ্চামো যাকে বলে। অলির কথায় হুঁশ ফিরে আদিত্যর। কি হলো, চুপ করে আছো কেন? আদিতা, দাও না আদরের ভালোবাসা। আহ অলি, মাথা খারাপ হলো নাকি? চুপ করে শুয়ে থাক। দেবে না তো? কথাটা বলেই বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয়। আচ্ছা আচ্ছা, দেব। দেবে, কিন্তু কোথায় দেবে? কোথায় দেব মানে? মানে এখানে না, এখানে। তুমি এখানেই দাও। তোমার ঠোঁটটা না খুব মিষ্টি, তুমি জানো? আদিত্য হা করে তাকিয়ে আছে। জ্বরের ঘরে পাগলামো করার স্বভাব মেয়েটার সেই ছোটবেলা থেকে আছে। কিসব বলছে? কি হলো, দাও। আচ্ছা দেব, আগে এই যে ওষুধটা, এটা আগে খেয়ে নে তো, তারপর। হুম, আগে আদর। বেশ, কাছে আয়। নাও নাও, এসেছি, এবার দাও। আদিত্য অলিকে আস্তে করে কাছে টেনে এনে কপালে একটা চুমু এঁকে দেয়। এটা কি হলো? আমি বুঝি এটা চেয়েছি? শ্, এটাই তোর আদরের ভালোবাসা। জানিস তো অলি, ঠোঁটের চুমোতে নোংরামি আছে, কোনো সত্যতা নেই। তবে সীমারেখা আছে, ভালোবাসার সীমারেখা। তবে কপালের চুমোতে ভালোবাসা পেরে যায়। এই ভালোবাসায় সত্যতাও থাকে। এই সত্য ভালোবাসার কোনো সীমারেখা থাকে না, অসীম পর্যন্ত এর বিস্তৃতি। এর মাঝে শুধু ভালোবাসাবাসী। আদিত্যর কোনো কথায় অলির মাথায় ঢুকছে না, কি বলছে কে জানে। অলি চুপচাপ ওষুধটা খেয়ে আদিত্যকে জড়িয়ে কম্বল মুড়ি দিয়ে আদিত্যর বুকের উপর শুয়ে পড়ে। এই একটা জায়গা ছিল অলির কাছে সবচেয়ে শান্তির স্থান। অলি যখনই অসুস্থ হতো আদিত্য এভাবেই বুকে করে নিয়ে রাখত। আদিত্য অলির মাথায় বিলি কাটছে। কতদিন পর অলিকে এভাবে কাছে পাওয়ার সুযোগ হলো। ঝড়ের মাত্রা বেড়ে গেছে, জানালা দিয়ে শো শো করে বাতাস আসছে। আদিত্য অলিকে বালিশে শুয়ে দিয়ে জানালা বন্ধ করতে উঠে যায়। এইটুকু সময়ে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। জানালার কাছে যেতেই দূরে কোথাও খুব জোরে বাজ পড়ে। একরাশ আলোর ঝলকানি অলির মুখে পড়েছে। কি মায়াবী লাগছে ওকে, ঠিক সেদিনের মতো। আদিত্যর চোখে যায় দূরের সেই শিমুল গাছটার দিকে। মনে পড়ে যায় সেদিনের কথা। আদিত্য অলির সম্পর্কের সাথে বৃষ্টি অদ্ভুত একটা যোগসূত্র রয়েছে। ওরা যতবারই দুজন দুজনার থেকে আলাদা হওয়ার চেষ্টা করেছে, এই বৃষ্টি কোনো না কোনোভাবে ওদের আবার এক করে দিয়েছে। সেদিনও ছিল এমন বৃষ্টিমুখর একটা দিন। আদিত্য প্রায় 9 বছর পর গ্রামে ফিরছে দিদুনের কাছে, তবে চুপি চুপি।
আদিত্য, দিদুন বা অন্য কেউ এই ব্যাপারে কিছুই জানে না। উদ্দেশ্য সবাইকে চমকে দেওয়া, অলিকেও। কিন্তু দুর্ভাগ্যক্রমে গ্রামের রাস্তায় গাড়িটা নামতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। এ তো ঘোর বিপদ। কোনো রকমে গাড়িটাকে ঘুরিয়ে বাড়ির রাস্তায় আনতেই চোখ যায় বিধ্বস্ত রাস্তার দিকে, একেবারে কাদায় গিজগিজ করছে। আদিত্য কোনো রকমে গাড়িটা পাশে রেখে বৃষ্টি মাথায় হাঁটতে শুরু করে বাড়ির পথে। কোনো রকমে বাড়ির দরজার কাছে আসতেই আদিত্যর চোখ যায় বাড়ির বাগানের শিমুল গাছটার নিচে তিনজন মেয়ে ইচ্ছে মতো বৃষ্টিতে ভিজছে আর লাফালাফি করছে। তাদের মধ্যে অলিও ছিল। আদিত্যর চোখ যায় এক পাশে বেশ চওড়া নুপুর পরা একটা মেয়ের দিকে। ওটা অলিই ছিল। অলিকে চিনে নিতে আদিত্যর বেশি বেগ পেতে হয়নি। আদিত্য একটু একটু করে অলির কাছে এগিয়ে যাচ্ছে, কিন্তু এতে অলির বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে তো মনের সুখে নিচেই চলেছে। হঠাৎ অলির পা পিছলে পড়ে যেতে নিলে আদিত্য ধরে ফেলে অলিকে, একটানে কাছে নিয়ে নেয়। সেদিন আদিত্যর বলা প্রথম বাক্য ছিল, ওগো হৃদমোহিনী, বলেছিলাম না যে দিন তোমার বৃষ্টি নুপুর বাজবে সেদিন আমি আসবো তোমার কাছে তোমাকে ছুঁয়ে দিতে। আসবই, দেখো আমি এসেছি। অলি চোখ বড় বড় করে তাকিয়েছে। আদিদা, তুমি? অলি, তুই কি এখন আমার উপরে অভিমান করে আছিস? অলির দিকে প্রশ্ন ছুড়ল আদিত্য। আসার পর থেকে আদিত্য লক্ষ্য করছে অলি কেমন যেন হয়ে গেছে। আগের মতো নেই, কেমন একটা এড়িয়ে চলছে, কথা বললে উত্তর দিচ্ছে না, যেটা আদিত্যর কাছে বেশ প্যারাদায়ক। আদিত্য কথায় একবার পিছন ফিরে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল অলি। আপনার সাথে কি আমার মান অভিমানের কোনো সম্পর্ক আছে ছোট সাহেব? অলি, হুম, আপনি তো বলেছিলেন আপনি নাকি আকাশের চাঁদ। চাঁদ ধরার ইচ্ছে আগে থাকলো, এখন নেই। সেই দুঃসাহস আর করব না। অলি প্লিজ আমার কথাটা শোন। কি শুনবো? সেই দিন সারা রাস্তায় আপনার গাড়ির পিছনে ছুটেছি, কতবার ডেকেছি, আপনি যাবার আগে একবারও পিছনে ফিরে তাকালেন না। আর কি বা শোনার আছে? অলি, আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। না, এটা অসম্ভব। আমি আপনাদের কাছে কেবলই একজন দয়ার পাত্রী ছিলাম মাত্র, এছাড়া আর কিছুই নয়। তাই দয়া করে এসব মিথ্যা নাটক করবেন না। আমার ভালোবাসা তোর কাছে নাটক বলে মনে হচ্ছে? দয়া করে রাস্তা ছাড়ুন। বাড়ি ভর্তি মানুষ, সবাই আপনাকে দেখার জন্য এসেছে। আপনি যান, আর আমাকেও যেতে দিন। অলি, আমি কিন্তু তোকে ভালোবাসি। অলি পিছন ফিরে আর তাকায় না। তাকে কি বা হবে, সব তো শেষ।